আমি একটু মামুন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। সর্বশেষ যে কথাটি আমি বলছিলাম যে মির্জা আব্বাসের দাবি ওই ভোট দেশপ্রেমিক দলই পাবে, অর্থাৎ আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নিয়ে এক ধরনের মন্তব্য তিনি করেছেন এবং এই মন্তব্যটি তিনি করেছেন মূলত জামায়াতকে উদ্দেশ্য করে, যে জামায়াত আওয়ামী লীগের ভোট পাবে না, বিএনপি আওয়ামী লীগের ভোট পাবে। আপনার কি মনে হয় যেখানে কিনা আওয়ামী লীগ তাদের অনলাইনে ক্যাম্পেইন করছে নো হাসিনা নো ইলেকশন, নো ভোট নো ভোট, সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে আসন্ন যে ফেব্রুয়ারির নির্বাচন সেখানে আদৌ ভোটে আসবে কিংবা বিএনপি অথবা জামায়াত অথবা এনসিপি কোনো প্রার্থীকে ভোট দিবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে সাথে আমার সহ প্যানেলিস্ট পাপি আপা আমার খুব পছন্দের একজন মানুষ, আমার ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে যে আপনারা যে টপিকটা দিলেন সেটি হচ্ছে সাপ লুডো খেলা, একটা চমৎকার একটা দিয়েছেন। আমাদের রাজনৈতিক দল যারা নতুন বাংলাদেশ হওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলা প্রত্যেকে আমরা লুডো খেলছি, কিন্তু লুডোর যে প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে আমরা 100-তে যাব। 198তে একটা সাপ আছে, সাপের মাথা আছে, সে মাথাটাকে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সাপের মাথায় কে দাঁড়িয়ে আছে। আমরা বারবার উপরে উঠছি, 98তে গিয়ে আমরা আবার নিচে নেমে 8-এ চলে আসছি। সে সাপের মাথাটাকে সে সাপের মাথা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সাপের মাথা কারা? সাপের মাথা হচ্ছে তারা যারা এই নতুন বাংলাদেশ আসার পরে যে বড় বড় যে সংস্কারগুলো, গুরুত্বপূর্ণ সংস্কার যেটা নিয়ে আপনি শুরুতে বললেন, সংস্কারের বিষয় বললেন, এই সংস্কারগুলো বাধাগ্রস্ত করছে কারা, এটা আমাদেরকে শুরুতে আইডেন্টিফাই করতে হবে। আমাদের নতুন বাংলাদেশ আসার পর প্রথমে আমরা যেটি নিয়ে চিন্তা করেছিলাম সেটি হচ্ছে আমাদের সংবিধান, 72 সংবিধান থাকবে কি থাকবে না, এটা নিয়ে। যেখানে বেগম জিয়া তিনি বলেছিলেন যে এই যে সংবিধান, উনি ক্ষমতা আসে সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, বা সংস্কার যেটা হবে সেটা ছুঁড়ে ফেলে দিবেন। সে 72 সংবিধান যখন এটার বাতিল করার বিষয় আসে, যখন ভেটু দিয়েছে কে, এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তারপরে দেখেন ফ্যাসিস্ট সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন, ফ্যাসিস্ট সরকার যিনি রাষ্ট্রপতি চুপ্পু, ওনাকে পদত্যাগ করার জন্য প্রত্যেকটা দল থেকে বলা হয়েছে, কিন্তু ওনাকে পদত্যাগ করতে বাধা প্রদান করেছে কে, সেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং দেখেন আওয়ামী লীগ যে পরিমাণ হত্যাযজ্ঞ করেছে, 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, 20-30 হাজারকে পঙ্গুত্ব বরণ করিয়েছে, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কে বাধা প্রদান করেছে? তাহলে এই বাধা প্রদানগুলো, এবং কি আপনি রিসেন্টলি যে গণভোট এবং হচ্ছে আপনার নোট অফ ডিসেন্ট যেটি নিয়ে কথা হচ্ছে, এটাতে কে বাধা প্রদান করছে, কে কথা বারবার তুলছে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন আমি খুব অবাক হই যে নোট অফ ডিসেন্টে মৌলিক বেসিক যে সংস্কারগুলো, এই সংস্কারগুলোতে কথা কে বলেছে? আপনি বেসিক যে দেখেন, মোট 47টি সংস্কার কথা আসছে এই যেটি আমাদের জুলাই সনদে। তার মধ্যে 15টি হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, 4টি দিয়েছে জামাত, এনসিপি দিয়েছে 1টি। বিএনপি যে 15টি নোট অফ ডিসেন্ট, এটার মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে তারা বাধা প্রদান করছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো কি? গুরুত্বপূর্ণ সংস্কার মধ্যে দেখেন, তারা আমরা দুইজনই কিন্তু আইনজীবী একটা ছিল, জুলাই সনদের একটা ছিল যে জ্যেষ্ঠ অ্যাপ্লাইড ডিভিশনে যিনি জ্যেষ্ঠ বিচারপতি থাকবেন তিনি প্রধান বিচারপতি হবেন। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বলছেন না, মানে আমার পছন্দের মতো আমি যাকে দাঁড় করাবো সেটা সাবেক প্রধান বিচারপতি এবিএন আবুল খায়েরের মতো। উনি কি করলেন? উনি ক্ষমতায় উনি এত সরলভাবে শুধু জ্যেষ্ঠ বিচারপতিকেই প্রধান বিচারপতি করার কথা বলা হয়নি, এখানে তো আসলে কমিশনের কথা বলা হয়েছিল এবং কমিশনের কথা বলা হচ্ছে অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে, কিন্তু অ্যাপ্লাইড ডিভিশনে যিনি জ্যেষ্ঠ বিচারপতি থাকবেন তিনি প্রধান বিচারপতি হবেন। সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। কেন দিয়েছে? দেখেন আপনি এবার তত্ত্বাবধায়ক সরকার যে ইস্যুটা, এটা বাতিল করেছে এই সাবেক প্রধান বিচারপতি আবুল খায়ের, এবিএম আবুল খায়ের। উনি রিসেন্টলি আমার শুনানিতে থাকার সুযোগ হয়, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এটা শুনানিতে থাকার সুযোগ হয়েছে। সেখানে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা বলেছেন যে 1/11 যে সরকার, এই সরকার আমাদের সংবিধানের আলোকে 1/11 সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হচ্ছে 3 মাস, যদি অতিরিক্ত প্রয়োজন হয় আরও 3 মাস তারা থাকবে। তার মানে কয় মাস? 6 মাস। কিন্তু তারা ছিল 2 বছর। তার মানে তাদের সাংবিধানিকভাবে তারা বৈধ না। অবৈধ একটা জিনিস, তারা একটা নির্বাচন আয়োজন করেছে, সে নির্বাচনটা অবৈধ হয়েছে, এবং নির্বাচনী সরকার কর্তৃক যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে সেটাও অবৈধ ছিল, এবং সে প্রধান বিচারপতি যে তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করলো এটাও অবৈধ ছিল। আইনজীবীরা বলেছে সেটা কি হবে? তাহলে এখন যে সরকারটা, এটা আমাদেরকে বুঝতে হবে, এখন যে সরকারটা, এই সরকারের আইনি বৈধতা কতটুকু আছে। কারণ আপনি আর্টিকেল 106 দিয়ে আপনি এই সরকারকে বৈধতা দিলেন, তাহলে বৈধতা দেওয়ার পর নিয়ম অনুযায়ী তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিবে, যদি না পারে 6 মাস। 6 মাস হলে এটা ফেব্রুয়ারি 2024 ফেব্রুয়ারি 8 তারিখে এটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা।
কিন্তু এই যে সরকারটা কন্টিনিউ করছে, ফেব্রুয়ারিতে ইলেকশন দিবে, ভবিষ্যতে 10-15 বছর পরে কোনো সরকার যদি ক্ষমতা আসে তারা প্রশ্ন তুলবে কিনা এই যে সরকার ছিল, অন্তর্বর্তী সরকার, এটা বৈধ ছিল না, তাদের যে ইলেকশনটা ছিল সেটাও বৈধ ছিল না, এবং ইলেক্টেড যারা ছিল তারাও বৈধ ছিল না, প্রশ্নটা উঠবে অবশ্যই। এজন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সরকারকে বৈধতা দেওয়া। সেটিতে সবচেয়ে বাধা প্রদান করছে আমাদের সবচেয়ে বর্তমানে সবচেয়ে আলোচিত দল এবং জনপ্রিয় দল বিএনপি। আপনি যদি এই সরকারকে বৈধ না করেন, জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে ভবিষ্যতে 10 বছর 15 বছর পরে এই যে ইলেক্টেড যারা হবে তারা অবৈধভাবে সেটাকে প্রচার করা হবে। এই জন্য জুলাই সনদে দেখেন প্রশ্ন আসছে যে গণভোটটা কি ইলেকশনের দিন হবে কিনা, যেদিন আপনার জাতীয় নির্বাচন হবে সেদিন হবে কিনা। আপনি দেখেন এই যে ইলেকশনটা হবে, জাতীয় নির্বাচনটা হবে, এই জাতীয় নির্বাচনটা যারা আয়োজন করবে তারা বৈধ কিনা, তাদের বৈধর জন্য তো আগে গণভোট হতে হবে। গণভোটে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দেওয়ার পরে তারা যখন আইনি ভিত্তি দিবে এর আলোকে একটা ইলেকশন আয়োজন করবে। আর নতুবা যদি তারা যদি আগে ওই দিনে যদি গণভোট হয়, তাহলে আপনার গণভোট আপনি যে ইলেকশনটা আয়োজন করছে এটা বৈধতা আছে? এটা তো কোনো বৈধতা নেই। এটা বৈধ করার জন্য প্রথমে আগে গণভোট দিয়ে জুলাই সনদকে এবং এই সরকারকে বৈধ ঘোষণা করতে হবে। এই সরকার যদি বৈধ ঘোষণা করে তাহলে এই সরকারের ক্ষমতা আছে। যদি গণভোটে এই সরকার অবৈধ হয়ে যায় তখন কি হবে? এই সরকার, এই যে সরকারটা আছে, এই সরকার যদি গণভোটে যদি অবৈধ হয়ে যায়, জনগণ যদি চায় যে এই সরকার আমি চাই না, তাহলে তো রাজনীতির দলদেরকে আবার সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখেন 5 আগস্ট যখন শেখ হাসিনা চলে যায়, এই যে অন্তর্বর্তী সরকার এই শপথ নিল কখন? 8 তারিখ। তাহলে যে 6-7, এই 6-7-এ বাংলাদেশের এই রাষ্ট্রকে পরিচালনা করেছে। 7 তারিখে যে বিএনপি যে সমাবেশটা করলো, সেই সমাবেশে বলেছে আমরা 3 মাসের মধ্যে ইলেকশন চাই। তারা কার কাছে চেয়েছে? তারা ইলেকশনটা কার কাছে চেয়েছে? সেনাবাহিনী যখন 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে বলেছে বিচার আমি করব। তার মানে যে 7 তারিখে বিএনপি যে ইলেকশনটা চেয়েছে কার কাছে চেয়েছে? সেনাপ্রধানের কাছে চেয়েছে, সামরিক বাহিনীর কাছে চেয়েছে। তাহলে এই সরকারের দরকার কি ছিল? দেখেন আপনি অবাক হবেন, 1971 সালে যখন 10 এপ্রিল যখন আপনার মুজিবনগর সরকার তৈরি হয়, 10 এপ্রিল, তখন মুজিবনগর সরকারের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলোকে বৈধতা দেওয়ার জন্য এবং আগে 25শে মার্চ থেকে বৈধতা দেওয়ার জন্য তারা একটা আইন করে রেস্ট্রিকটিভ ইফেক্ট দিয়ে, মানে আগে থেকে, মানে 10 এপ্রিল শপথ গ্রহণ করেছে, কিন্তু বলেছে যে এমনভাবে এটা হয়েছে মনে ধরে নিতে হবে 25শে মার্চ থেকে এই সরকারটি শপথ গ্রহণ করেছে। তার মানে দরকার ছিল জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এমন একটি করা, সেখানে বলে দিতে হবে যে 5 আগস্ট থেকে ধরে নিতে হবে 5 আগস্ট ক্ষমতা গ্রহণ করেছে, ক্ষমতা গ্রহণ করে এটা কন্টিনিউ করছে। জি রাসেল, আপনাকে ধন্যবাদ। আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর পাইনি, নিশ্চয়ই পরে আপনি দিবেন। আমি আপনার কাছে একটু আসতে চাই পাপিয়া আপা।